ঘুম আয় আয় ঘুম, ঘুম পরিদের দেশে। এই ঘুম পরিদের দেশ কোথায় কে জানে? অনেকের ঘুমের ব্যাঘাতের কথা অনেকেই জানেন, আবার কেউ কেউ ঘুমোতেই পারেন না, কিছুতেই যেন ঘুম আসে না। আবার কারু কারুর প্রচন্ড ঘুম হয়, হঠাৎ হঠাৎ করে ঘুমিয়ে পড়েন। অর্থাৎ নিদ্রার এই নিদ্রাসুখ কারু কারুর ক্ষেত্রে অনেকটা বেশি, কারু আবার এই নিদ্রাসুখ নেই। ঘুম একটি কখনো কখনো রোগের কারণ হয়ে দাঁড়ায়। ঘুম নিয়ে, ঘুমের দেশের কথা নিয়ে আমরা হাজির হয়েছিলাম ঘুম রোগ বিশেষজ্ঞ বা নিদ্রা রোগ বিশেষজ্ঞ সৌরভ দাসের সঙ্গে কথা বলার জন্য। আসুন শুনে নি ঘুম নিয়ে কি বলছেন তিনি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ঘুম। সত্যি সবার খুব খুব পছন্দের জিনিস হচ্ছে ঘুম। আমরা যেন ঘুমোতে পারলে যেন স্বর্গে থাকি বলে মনে হয়। অনেকে আবার ঘুম পায় না, অনেকে আবার ঘুম পেলেও কাজ করে যেতে হয়। ফলে সব মিলিয়ে ঘুম নিয়ে নানান কথা রয়েছে। তবে আজকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এই ঘুম নিয়ে আলোচনায় ডক্টর সৌরভ দাস, যিনি ঘুম বা নিদ্রাজনিত রোগ বিশেষজ্ঞ এবং মনোরোগ বিশেষজ্ঞ। নমস্কার। ডক্টর দাস, আপনাকে নমস্কার। কথা হচ্ছে যে আমার কথা যে সবাই, বিশেষ করে আমরা ছোটবেলায় ঘুম নিয়ে অনেক গান বা ছড়া শুনেছি, যে ঘুম পাড়ানি মাসি পিসি ঘুমের দেশে আয়। তো সেসব তো ছড়ার কথা, কিন্তু বড় হয়ে ঘুম নিয়ে সমস্যা তৈরি হয়। প্রথমত আপনার কাছে জানতে চাইবো যে ঘুমটা কি, কেন এই ঘুমটা আসে জীবনে? দেখুন, ঘুম হচ্ছে একটা অল্টার্ড স্টেট অফ কনসাসনেস, যেটা আমাদের নর্মাল লাইফের পার্ট, যেটা আমাদের হেলদি থাকতে, সুস্থ থাকতে সাহায্য করে। ইনফ্যাক্ট যদি কেউ না ঘুমোয়, সে মানুষটি একটা সার্টেন সংখ্যক দিন না ঘুমোলে পরে সে মারা যাবে। ব্যাপারটা এতটাই সিরিয়াস। ঘুমে কি হয়, যে আমরা সারাদিন যে কাজকর্ম করছি, আমাদের শরীর, আমাদের ব্রেন যে সারাদিন যা যা অ্যাক্টিভিটি করছে, প্রত্যেকটা কাজের যেরকম ওয়েস্ট তৈরি হয়, সেরকম আমাদের বডির ভেতরে বিভিন্ন রকম ওয়েস্ট তৈরি হয়, ড্যামেজ হয় ছোটোখাটো। ওই ড্যামেজ কন্ট্রোল করা, ওয়্যার অ্যান্ড টিয়ার রিপেয়ার করা, এই পুরো জিনিসটা আমাদের ঘুমের সময়ের মধ্যে হয়। ধরুন ফর এক্সাম্পল, এই যে আমি এখানে একটা ক্লিনিকে, আমার ক্লিনিকে বসে আছে, সেখানে আমি পেশেন্ট দেখছি, বা কেউ আসছে, লোকে আসছে যাচ্ছে, বিভিন্ন রকম ওয়েস্ট তৈরি হচ্ছে, ঘরটা নোংরা হচ্ছে, এলোমেলো হচ্ছে। এবার সব যখন শেষ হয়ে যাবে, পরের দিন সকালে কিন্তু আবার একজন লোক আসবে, যে পুরো ঘর পরিষ্কার করবে, গুছিয়ে সুন্দর করে রাখবে, আবার একটা প্রেজেন্টেবল করে আবার পরের দিন সে পেশেন্ট আসবে। তো এই যে প্রসেসটা, যে ব্যাক এন্ড যে কাজটা হয়, যেটা একটা আমাদের বডি এবং ব্রেনকে সুস্থ রাখার জন্য, পরিষ্কার রাখার জন্য, এই ওয়ারেন্টি আর রিপেয়ারিং এর কাজটা কিন্তু ঘুমের মধ্যে করা হয়। সুতরাং এই যে স্টেজটায় যখন আমরা স্লিপ যেটাকে আমরা বলি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা প্যাসিভ স্টেজ নয়, এটা একটা অ্যাক্টিভ স্টেজ। আমরা আগে ভাবতাম যে একজন মানুষ জেগে আছে মানে সে অ্যাক্টিভ, ঘুমিয়ে পড়েছে মানে সে প্যাসিভ। ব্যাপারটা আদৌ তা নয়। জেগে থাকার সময়টাও অ্যাক্টিভ, ঘুমিয়ে থাকার সময়টাও অ্যাক্টিভ, কিন্তু আলাদা রকমের অ্যাক্টিভ। মানে ধরুন আমাদের গাড়িতে যেরকম ফার্স্ট গিয়ার আর রিভার্স গিয়ার হয়, দুটো গিয়ারই কিন্তু অ্যাক্টিভ। ফার্স্ট গিয়ারে আমরা আগে যাচ্ছি, রিভার্স গিয়ারে পিছনে যাচ্ছি, কিন্তু দুটো ক্ষেত্রে আমরা যাচ্ছি, এক জায়গায় দাঁড়িয়ে মোটেও নেই। ঠিক একই রকম ভাবে, যখন আমরা জেগে থাকছি তখন তো নর্মাল সব চলছে, যখন ঘুমিয়ে থাকছি তখন আমাদের ব্রেন, আমাদের বডি, আমাদের বিভিন্ন রকম অর্গান কিন্তু প্রচন্ডভাবে কাজ করে চলেছে। কিছু বিশেষ অর্গান হরমোন বার করে চলেছে, কিছু বিশেষ অর্গান তার নিজস্ব রিপেয়ার করে চলেছে। থিংস আর হ্যাপেনিং আলাদা মোডে, এটাকে আমরা আলাদা একটা আলাদা মোড বলি, ডিফল্ট মোড নেটওয়ার্ক বলি। ওই আলাদা মোডের মধ্যে কাজটা হয়। কেউ কেউ দেখা যায় একদম মাঝে মাঝেই ঘুমিয়ে পড়ে, আবার কারো কারো ঘুম আসেই না। এই দুজনের পার্থক্য করে। বাবা, ভীষণ পার্থক্য। এই দুটো হচ্ছে অ্যাকচুয়ালি দু রকমের স্লিপ ডিসঅর্ডার আপনি যেগুলো বললেন। তার মধ্যে প্রথম ডিসঅর্ডার না, ডিসঅর্ডার যেখানে যখন তখন ঘুমিয়ে পড়ে, সেটার নাম হচ্ছে হাইপারসমনিয়া। হাইপারসমনিয়া দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি, একটা সেকেন্ডারি। প্রাইমারি হাইপারসমনিয়া মানে একজন লোক সারা রাতে পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর পরেও সে দিনের বেলা ঘুমিয়ে পড়ছে। ফর্চুনেটলি এটা খুব রেয়ার রোগ, এত সহজে হয় না, খুব রেয়ারলি হয়। আরেকটা হচ্ছে সেকেন্ডারি হাইপারসমনিয়া, যেখানে কোনো একটা প্রাইমারি কারণ, যেখানে লোকটা অ্যাকচুয়ালি ভালো করে ঘুমোতেই পারছে না, তার ঘুমটা পর্যাপ্ত হচ্ছে না বলে সে দিনের বেলা যেখানে সেখানে ঘুমিয়ে পড়ছে। এই পর্যাপ্ত কারণে তার ঘুম না হওয়াটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা ওএসএ যাকে আমরা বলি, যে প্রচুর মানুষ নাক ডাকছে, প্রচুর ওজন, হাওয়ায় ঢুকছে না, ভিতরে অক্সিজেন কমে যাচ্ছে, ভালো ঘুম বারবার ভেঙে যাচ্ছে, দিনের বেলা ঘুমিয়ে পড়ছে, সব থেকে কমনেস্ট কারণ। এছাড়া হচ্ছে ধরুন কারোর ঘুমটা খুব কম, মানে সে ঘুমানোর টাইমই নিজেকে দিচ্ছে না, সারাদিন রাত কাজ করে দুটোর সময় ঘুমোতে হচ্ছে, সকাল 6টায় উঠে আবার কাজে লেগে যাচ্ছে। 4 ঘন্টা ঘুমটা একজন মানুষের জন্য পর্যাপ্ত নয়, মিনিমাম 7 থেকে 9 ঘন্টা একজন অ্যাডাল্ট মানুষের ঘুমানো উচিত। সুতরাং ওই 3 ঘন্টা ঘুমটা কম হতে হতে একটা স্লিপ ডেপ্থ বডিতে তৈরি হচ্ছে, যার ফলে দিনের বেলা সেই ঘুমটা একটু একটু করে হলেও নিয়ে নেওয়ার চেষ্টা করছে। এগুলো হচ্ছে ধরুন সেকেন্ডারি হাইপারসমনিয়ার এক্সাম্পল। এছাড়া হচ্ছে দ্বিতীয় যেটা আপনি বললেন, যে একজন মানুষের ঘুমই আসছে না, সেটাকে আমরা বলি ইনসমনিয়া। ইনসমনিয়া হচ্ছে এমন একটা রোগ যেখানে বাকি সবকিছু ঘুমিয়ে পড়ছে, সবাই ঘুমিয়ে পড়ছে, মানুষটার ঘুম মোটেও আসছে না, তার ব্রেনটা এতটাই অ্যালার্ট হয়ে রয়েছে, অ্যাক্টিভ হয়ে রয়েছে, সে ঘুমোতেই পারছে না। এবার সেটা ইউজুয়ালি দু তিন রকম, মানে দু তিন কেন, অনেক রকম কারণেই হতে পারে। বাট বেসিক্যালি ঘটনাটা হচ্ছে, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি কর্টিক্যাল হাইপার অ্যারোউজাল। তার ব্রেনটা এতটাই অ্যাক্টিভ, এতটাই মাথার মধ্যে অনেক কিছু ঘুরছে, সেটা তার তার দৈনন্দিন কাজের চিন্তা হতে পারে,
কালকে সকালে উঠে কি করবো সেটা হতে পারে, তার হয়তো ডিপ্রেশন বা অ্যাংজাইটি আছে, সেই রকম অ্যাংজাইটি চিন্তা হতে পারে, বা হয়তো তার এক ধরনের আমরা বলি সাইকো ফিজিওলজিক্যাল ইনসমনিয়া, যে তার ঘুম নিয়ে চিন্তা হচ্ছে, যে বাবা ঘুমোচ্ছি না, ঘুম আসছে না, বারবার ঘড়ি দেখছি, দুটো বাজলো, রাত 3টে বাজলো, 4টে বাজলো, এবার সূর্য উঠে যাবে, ঘুম হচ্ছে না, আমি কি করে সারাদিন কাটাবো, তো মানে কালকের দিনটা কি করে চলবে, ওই নিয়ে এমন তার অ্যাংজাইটি বা স্ট্রেস হলো সে ঘুমোতেই পারবে না। তো এবার সেই কারণগুলোতে আমরা ইনসমনিয়া বলে রোগটাকে দেখি, যেখানে একজন মানুষ ঘুমোতেই পারছে না, সে না তো রাতে ঘুমাচ্ছে না তো দিনে ঘুমাচ্ছে। তো ইনসোমনিয়া বা নিদ্রাহীনতা এইরকম রোগে যদি কেউ ভোগেন, তার জন্য কি করা উচিত? তার কি দেখুন, করা উচিত? সবার আগে নিজের রুটিনটা ভালো করে দেখা উচিত, যে সে কি আদৌ পর্যাপ্ত পরিমাণ সময় নিজেকে দিচ্ছে ঘুমানোর জন্য, সে কি আদৌ 7-8 ঘন্টা তার জীবনে ফ্রি আছে যে সে ঘুমোবে, প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে যে সে যেখানটাতে ঘুমোচ্ছে তার যে ঘুমের জায়গাটা, তার যে ঘরটা বা যেখানে সে বিছানাটা, আলো আওয়াজ, এই জায়গাগুলো কন্ট্রোলড কিনা। মানে আমাদের যে হিউম্যান বিইংদের বডির মানে যে মেকানিজম যেখানে আমরা বডিটা তৈরি থাকে, সেই বডি তৈরি হওয়ার সময় তো এটা ঠিক করা আছে যে তারা যে কোনো জায়গায় ঘুমোতে পারে না নর্মালি। তাকে ঘুমানোর জন্য একটু অন্ধকার চাই, একটা কমফোর্টেবল টেম্পারেচার চাই, একটা পরিষ্কার বিছানা চাই, চারপাশে প্রচুর আওয়াজ চাই না। এই কন্ডিশনগুলো মিট করছে কিনা, সেকেন্ড ব্যাপার। থার্ড ব্যাপার হচ্ছে দেখতে হয় যে সেই মানুষটি তার সারাদিনের মধ্যে কতটা সময় সে দিনের বেলা ঘুমিয়ে নিয়েছে। এটা আমরা খুব কমনলি দেখতে পাই, পেশেন্টরা সেবা রাখতেও আমার রাতে ঘুম আসছে না, পরে একটু ডিটেলসে জিজ্ঞেস করলে তারা বলে দুপুরবেলা 4 ঘন্টা ঘুমায়। তো 4 ঘন্টা ঘুমিয়ে যদি কেউ 6টা বা 7টায় ওঠে, সে কি করে 10টায় আবার ঘুমায় আমাকে বলুন। সুতরাং এই ফ্যাক্টরগুলো যখন আমরা সরিয়ে দিচ্ছি, তারপরেও যদি তার ঘুম না আসে, তখন সেটাকে দেখতে হবে যে সেটা কোনো রোগ কিনা। এবার রোগ হলে পরে তার 3টে ব্রড ভাগে আমরা ভাগ করতে পারি। প্রথম হচ্ছে কোনো ফিজিক্যাল রোগ কিনা, ধরুন কারোর অ্যাসমা আছে, শ্বাসকষ্ট হয়, বা রাত্রিবেলা ঘুমের মধ্যে কাশি হয়, হার্টের প্রবলেম আছে, বা সিওপিডি আছে, তাদের মধ্যে ঘুমে ডিস্টারবেন্স হবে, বা হয়তো কোমরে প্রচন্ড ব্যথা, শুলে পড়ে প্রচন্ড ব্যথা, নড়াচড়া করতে ঘুমটা বারবার ভেঙে যাচ্ছে, সেটা এক রকমের ইনসমনিয়া। একটা হচ্ছে সাইকিয়াট্রিক কারণে, ধরুন কারো ডিপ্রেশন আছে, কারো অ্যাংজাইটি আছে, কারো ওসিডি আছে, কারো সাইকোসিস আছে, তাদেরও ঘুমের মধ্যে বিশাল একটা ডিফারেন্স তৈরি, হয়তো ঘুমাতে পারে না, ঘুম আসে না, প্রচুর উল্টোপাল্টা চিন্তা, হ্যালুসিনেশন, বিভিন্ন রকম জিনিস আছে। সেটা হচ্ছে একটা গ্রুপ। আর একটা গ্রুপ হচ্ছে যেটাকে আমরা বলি স্লিপ মেডিসিনের অন্তর্গত, সেখানে হচ্ছে যে ইডিওপ্যাথিক ইনসমনিয়া বা প্রাইমারি ইনসমনিয়া, যেখানে আর তার কোনো সমস্যা নেই, কোনো শারীরিক প্রবলেমও নেই, বা থাকলেও সেটার জন্য ঘুমের প্রবলেম হচ্ছে না, মানসিক সমস্যা নেই বা থাকলেও সেটার জন্য ঘুমের প্রবলেম হচ্ছে না, শুধু ঘুমটার জন্যই ঘুমের প্রবলেম হচ্ছে, সেইটা হচ্ছে স্লিপ মেডিসিনের অন্তর্গত। তো এইরকম ভাবে ডায়াগনোসিস বোঝার পরে যে কোন কারণে ইনসমনিয়াটা হচ্ছে, তারপর রিলেভেন্ট ট্রিটমেন্ট করতে হয়। তো এই যে রেলিভেন্ট ট্রিটমেন্ট বলতে কি ঘুমের ওষুধ খাওয়াটাই শেষ পর্যায়ে? একদমই নয়। প্রথম কাজ হচ্ছে স্লিপ হাইজিন, অর্থাৎ সে সারাদিনে কি কি করবে কি কি করবে না, তার কিছু নিয়মাবলী আছে। হ্যাঁ, ইনফ্যাক্ট আমাদের আমাদের একটা ওয়েবসাইট আছে www.somnosleepclinic.org, সেইখানে ওই নিয়মাবলী দেওয়া আছে। যে কোনো মানুষ মানে ফ্রি অফ কস্টে সেখানে ক্লিক করে, সেখানে হচ্ছে আমাদের যে ওই ডাউনলোড করার জায়গা আছে, ডাউনলোডে গেলে পরে স্লিপ ডায়েরি, স্লিপ হাইজিন বলে ডাউনলোড করতে পারবেন। সেখানে সমস্ত কি কি করবেন কি কি করবেন না বাংলা এবং ইংরেজি ভাষায় লেখা আছে, সেটা পড়ে নিতে পারেন। কারণ অনেক বড়, ওটা এখন বলতে গেলে অতটা সময় হবে না। তো ওই জিনিসটা প্রথম ফলো করা উচিত। তারপরে তার মধ্যে যেগুলো সারমর্ম যদি আমি বলি, দিনের বেলাতে বেশি না ঘুমানো উচিত, ঘুমালেও আধা ঘন্টা 40 মিনিট। ঘুমানোর আগে সারাদিনের কাজকর্মগুলোকে ঠিক মতো গুছিয়ে নেওয়া, যদি অনেক চিন্তা থাকে সেগুলো একটা কাগজে লিখে নেওয়া, তারপর লাইট টাইট অফ করে বাথরুম টাথরুম গিয়ে জল টল খেয়ে ঠিকঠাক করে ঘুমোতে যাওয়ার চেষ্টা করা। আচ্ছা, এই মোবাইল বিশেষ করে তার স্ক্রিনে অনেকক্ষণ ধরে থাকাটা কি ঘুমের ব্যাঘাত ঘটায়? প্রচন্ড ভাবে। এবং দুঃখের বিষয় হচ্ছে মানুষ সেটা বোঝে, জানে, তাও সেটা করে না। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে এই যে মোবাইলে যে আলোটা আসে, সেটা 420 ন্যানোমিটার একটা আলো। সেই ব্লুইশ লাইটটা আমাদের মেলাটোনিন বলে যে হরমোনটা ঘুম আনতে সাহায্য করে, সেটাকে থামিয়ে দেয় বা পিছিয়ে দেয়, যার ফলে ঠিক সময় ঘুমটা আসতে চায় না, আসতে পারে না। এবার আমরা সাধারণভাবে এই কোভিডের পরে দেখা যাচ্ছে বিশেষ করে লোকজন সারাদিন কাজকর্ম করে রাত্রিবেলা গিয়ে ওই নেটফ্লিক্স দেখছে, ইউটিউব দেখছে, একদম বাগলুম জিনিস দেখছে, দেখেই যাচ্ছে একের পর এক রিলস দেখছে, 1 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে। ওই যে অন্ধকার ঘরের মধ্যে নীল আলোটা চোখের মধ্যে ঢুকছে, চোখ থেকে রেটিনা, রেটিনা থেকে ব্রেন গিয়ে মেলাটোনিনটা পিছিয়ে দিচ্ছে, ঘুমটা অটোমেটিক্যালি তার আসছে না। সুতরাং ফোন বা মোবাইল হোক বা টিভি বা ল্যাপটপ যাই হোক না কেন, ডিনারের পরে না দেখাটাই উচিত। নিদ্রাহীনতায় ভোগেন এমন অনেক মানুষকে আমরা দেখি ডাক্তাররা ঘুমের ওষুধ লিখে দেন। তো তারা ঘুমের ওষুধ খেতে খেতে অভ্যস্ত হয়ে যান, ঘুমের ওষুধ না পেলে সেদিনকে তারা ঘুমোতে পারেন না, ছটফট করেন। হুম। ঘুমের ওষুধ যারা খান তারা ঘুমের ওষুধ ছাড়বেন কি করে? দেখুন, সেটার জন্য অ্যাকচুয়ালি না, তাদেরকে আগে আমাদেরকে তাকে ডাক্তার দেখাতে হবে, কোনো স্লিপ স্পেশালিস্টকে দেখাতে হবে, যে কিনা এই জিনিসটা নিয়ে কাজ করে। যে কোনো অন্য সাবজেক্টের লোকেরা তাদের সাবজেক্টের জিনিসটা অনেকটা ভালো বুঝলেও স্লিপ মেডিসিন জিনিসটা খুব নতুন এবং রেয়ার। যারা স্লিপ মেডিসিন নিয়ে ডিরেক্টররা কাজ করছেন, তাদের কাছে যেতে হবে, দেখাতে যেতে হবে, এবং সেখানে তাদেরকে বলতে হবে, জানাতে হবে তাদের সমস্যার কথাটা। সেইটা শোনার পরে ডাক্তারবাবু তার অ্যাকচুয়াল প্রবলেমটা আইডেন্টিফাই করবেন, সেইটাকে কারেক্ট করার চেষ্টা করবেন, অনেক রকম ওষুধপত্র হোক বা অন্যান্য বিহেভিয়ার বা সাইকোলজিক্যাল কাউন্সিলিং বা কোনো অন্য ট্রিটমেন্টের মাধ্যমে। এবং যখন তার মেইন কারণটা সলভ হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি ঘুমের ওষুধের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে। এটা করা যায়, করা সম্ভব, খুব রুটিনলি আমরা করে থাকি, তবে ইউজুয়ালি 2-3 মাস 4 মাস টাইম লাগে ব্যাপারটা। তার মানে ঠিকঠাক যিনি হয় না। ওষুধ ব্যবহার করছেন তাকে ওষুধ তার ডোজ কমাতে কমাতে
এটা আবার স্বাভাবিক শুধু করা। কমাতে কমাতে না, তার সঙ্গে তার অন্য যেই কারণে তার ঘুমটা আসছে না সেইটাকে আইডেন্টিফাই করে সেটাকেও প্যারালালি ট্রিট করতে হবে, তবেই সেটা সম্ভব। এবারে তার মানে নিদ্রা সুখ বা সুখ নিদ্রার জন্য এত সহজ নয়, ডক্টর দাস যেভাবে বলছেন। আর একটা শেষ প্রশ্ন, একটা ছোটদের জন্য একটা প্রশ্ন। ছোটদের বেশি ঘুম হলে, মানে একদম সদ্যজাত যারা, যাদের বয়স 1 বছরের মধ্যে, তারা কি বেশি ঘুম হলে তাদের বুদ্ধি বেশি বাড়ে, এরকম একটা? দেখুন, অ্যাকচুয়ালি এটা খুব রিলেভেন্ট প্রশ্ন, এটা মোটেও ছোটদের প্রশ্ন না, এটা খুব বড়দেরই প্রশ্ন। সেটা হচ্ছে যে আমাদের যখন বাচ্চারা জন্মায়, তখন তাদের ঘুমের রিকোয়ারমেন্ট থাকে একদিনে 20 ঘন্টা। ঠিক আছে, প্রথম 3 মাস একটা বাচ্চা সদ্যোজাত শিশু দিনের মধ্যে 20 ঘন্টা ঘুমাবে। তারপরে সে যত আস্তে আস্তে বড় হতে থাকে তার ঘুমের রিকোয়ারমেন্টটা কমতে থাকে। প্রথম 1 বছরের মধ্যে স্লিপ সাইকেল, যে ব্যাপারটা, যে দিনে জেগে আছি রাতে ঘুমাচ্ছি, এই সাইকেলটা তৈরি হয় না, ব্রেনের তৈরি হয় না, সাইকেলটা তৈরি করার ক্ষমতা থাকে না। সেই জন্য তারা কি করে, অল্প অল্প দিনে একটু ঘুমলো, তারপর একটু জেগে থাকলো, আবার একটু ঘুমলো, আবার একটু জেগে থাকলো, এরকম করে সারাদিন সারা রাত মিলিয়ে তারা টোটাল ঘুমায়, এবং সেটাও প্রায় 16 থেকে 18 ঘন্টা। এবার একটু আগে আমি যেটা বলছিলাম, যে যদি কেউ ঠিক মতো না ঘুমোতে পারেন, তাহলে তার বডির ওয়্যার অ্যান্ড টিয়ার রিপেয়ার হবে না, তার হরমোন ঠিক সময় মতো নিষ্কাশিত হবে না, তার গ্রোথে সমস্যা হবে, তার বুদ্ধিতে সবকিছু সমস্যা হবে। সুতরাং একটা ছোট বাচ্চা, সে যদি স্লিপ ডিপ্রাইভড হয়, সে হয়তো ঘুমানোর এনভায়রনমেন্ট পাচ্ছে না ঠিক মতো, সে ঠিকঠাক তার যতটা পর্যাপ্ত ঘুমের পরিমাণ সারাদিনে 16 বা 18 ঘন্টা, সে সেটা পাচ্ছে না, একটা 6 মাস 8 মাস 10 মাস 10 মাসের বাচ্চা, তার কিন্তু ডেভেলপমেন্টে হ্যাম্পার হবে। তার সত্যি বুদ্ধির বিকাশ কম হতে পারে, তার গ্রোথ, তার হাইট ওয়েট কম হতে পারে, তার নর্মাল ডেভেলপমেন্ট, যেগুলো আমরা হাঁটা চলা কথা বলার যে টাইমগুলো, সেগুলো পিছিয়ে যেতে হবে, সেগুলো কিন্তু সম্ভব। আর 6 থেকে 12 মাস পর্যন্ত শিশুর ক্ষেত্রে? ওই মোটামুটি 16 থেকে 18 ঘন্টা ঘুম দরকার। বুঝতে পেরেছেন, আপনারা শুধু ঘুম হলে কিন্তু একদম না, মানে আপনার সদ্য জাতেরও ঘুমটা যেন সুখ নিদ্রায়, অর্থাৎ তার ক্ষেত্রে অবশ্য আপনার মতো 6-7 ঘন্টা নয়, তার ক্ষেত্রে অন্তত 18 থেকে 20 ঘন্টা ঘুমানো দরকার। তাহলে ব্রেনের বিকাশ বা বুদ্ধির বিকাশ, বুদ্ধিমত্তা আরো বাড়বে, বা তার গ্রোথ সেটা বাড়বে, ডক্টর দাস যেটা বলছে। প্রথম তিন মাস মোটামুটি 18 থেকে 20 ঘন্টা, তারপর আস্তে আস্তে কমে গিয়ে সেটা 6 মাস থেকে 12 মাসের মধ্যে ওই 15 16 থেকে 18 ঘন্টা মতো ঘুম দরকার হয়। 1 বছরের পরে সেটা কমে গিয়ে 12 13 ঘন্টায় দাঁড়ায়। সত্যি সবাই তো চাই নিদ্রা সুখ, নিদ্রার থেকে আর ঘুমানো থেকে অনেকের কাছে ঘুমটা এতই প্রিয় যে কেউ ঘুম থেকে উঠতেও চায় না। তবে আজকের মতো আমাদের এই আলোচনা এখানেই থামতে হবে। আপনারা আপাতত এখনো পর্যন্ত ঘুমোননি, যদিও ঘুমিয়ে পড়েন বা ঘুমানোর ইচ্ছে হয়ে থাকে, তাহলে তার আগে একটা আমাদের অনুরোধ যে চ্যানেল সাবস্ক্রাইব করুন। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং এই তথ্যগুলি ডক্টর সৌরভ দাস যেভাবে বললেন, যদি আপনার পরিচিত মানুষদের মধ্যে ছড়িয়ে দিতে চান, তাহলে শেয়ার করুন। আর যদি পুরোটাই ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন, এই আশা রাখি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডক্টর দাস। থ্যাংক ইউ। আমরা এখানেই শেষ করছি, আর আপনারা দেখতে থাকুন হেলথ কেয়ার নাও, যেখানে বলা হয় ভালো থাকার কথা। নমস্কার।